আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদন বুলেটিন আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। গানের চেয়ে নাটকে বিনিয়োগকে লাভজনক মনে করছেন দেশের মূলধারার অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ভালো ছবির অভাব, মোবাইল আসক্তি আর আধুনিকায়নের অভাবে চাঁদপুর এখন সিনেমা হল শূন্য। বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে আসছে মোস্তফা সরোয়ার ফারুকীর 840। নতুন নতুন গান প্রকাশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। কয়েক বছর ধরে ভালো যাচ্ছে না মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা। ডিজিটাল মাধ্যমে গান প্রকাশ হওয়ার শুরুটা ভালো হলেও এখন গানে বিনিয়োগ খুবই কম করছেন প্রযোজকরা। বরং গানের চাইতে নাটকে বিনিয়োগকে লাভজনক মনে করছে দেশের মূলধারার অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, থরে থরে সাজানো সিডি আর অডিও ক্যাসেটের মাস্টার কপি, যা এখন কেবলই অতীত। একটা সময় শুধু উৎসব নয়, সারা বছরই জমজমাট থাকতো অডিও বাজার। আর তাই আয়োজন করেই কোম্পানিগুলো প্রকাশ করত শিল্পীদের গানের অ্যালবাম। শিল্পীদের আগ্রহের পাশাপাশি তাই ব্যবসাও হতো বেশ। কোথায় আছে কেমন আছে মা? সে যুগ পেরিয়েছে অনেক আগেই। তারপর এলো সিডির যুগ, সেখানেও ভাটা পড়েছে বেশ অনেকদিন। একটা সময় গানে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেও এখন তার উল্টো। বেশিরভাগ শিল্পী ঝুঁকছেন ডিজিটালাইজেশনের দিকে। একটা শিল্পী যখন গান নিয়ে আসতো, তার ছবি, তার ডিজাইন, তার পোস্টার হবে, দোকানে সে যেত যে আমার ক্যাসেটটা চলে কিনা বা আমার সিডিটা চলে কিনা। এখন আর সেই যুগটা নাই। এখন যুগ হয়ে গেছে মোবাইলে আমরা ইউটিউবে চ্যানেলে গানগুলো উঠাই দিলে হয় যার কেউ দেখে কেউ দেখে না। প্রযুক্তির উন্নয়নে ব্যবসায়ীরা একরকম বাধ্য হয়েই পাল্টেছেন ব্যবসার ধরন, সাথে পাল্টে গেছে শ্রোতাদের গান শোনার মাধ্যম। তাই ধুকে ধুকে কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা। তাহলে এমন অবস্থায় কিভাবে চলছে এসব কোম্পানি? আমাদের ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হয়েছে, কারণ সেটা আমাদের নিজের হাতে ছিল ফ্যাকচার। এখন চলে গেছে হচ্ছে ডিজিটাল মার্কেটে। এখন কোম্পানি চলে হচ্ছে আমরা একটা গান তৈরি করে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে দিয়ে দিই। আমরা এখন হিসেবে থার্ড পার্টি হয়ে গেছি। তো বিভিন্ন কাইনেটিক আছেন, এদের মাধ্যমে গান এখন বাজারজাত হয় আর কি। অনেক কোম্পানি আবার ব্যস্ত সময় পার করছেন নাটকে, কেউ বা আবার নির্ভর করছেন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর। কিন্তু তাতে কি শুধুই টিকে থাকার চেষ্টা, নাকি এভাবে ফিরিয়ে আনা সম্ভব পুরনো জমজমাট সেই অডিও বাজার? 10টা গান রিলিজ দিলে যদি একটা গান মোটামুটিভাবে তাও শ্রোতাপ্রিয় হয়, এইটা হয়। কিন্তু ইনভেস্টমেন্টের ওই রিটার্নটা খুব একটা আসে না। শুধু গানের যেহেতু রিটার্নটা আসছে না, তো সেটা নাটক করে এবং নাটকের মধ্যে গান দিয়ে, একটা নাটকে 2-3টা গান দিয়ে সেখানে যদি মানে মোটামুটিভাবে গানটা চালিয়ে যেতে পারে, তাহলে তো এটা মানে দোষের হিসাবে না। অডিও ইন্ডাস্ট্রি বাঁচাতে অসুস্থ কন্টেন্ট আর প্রতিযোগিতার ভিড়ে ভালো কাজ শ্রোতাদের কাছে পৌঁছে দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা লেভেল কোম্পানিরই বা যারা গান প্রযোজনা করে অথবা যারা আর্টিস্ট গান নিজেরা ব্যক্তিগতভাবে নিজেদের চ্যানেলে রিলিজ করে, তো এইটার দিকটা খুবই খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা আছি। এত সব সীমাবদ্ধতা, তবুও গানকে ভালোবেসে এমন সমস্যা সমাধানে এগিয়ে আসা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিনিয়র যারা আছেন এবং সরকারের যে সংশ্লিষ্ট শাখা আছে, মন্ত্রণালয় আছে, সবাই মিলে বসে এই ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই আসলে এইটা নিয়ে একটু প্ল্যানিং করা দরকার। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। একসময়ে চাঁদপুরে ছিল 9টি সিনেমা হল। সময়ের বিবর্তনে আজ তা এসে দাঁড়িয়েছে শূন্যের কোঠায়। ভালো মানের ছবি, মোবাইল আসক্তি, হলে আধুনিক সুবিধা না থাকায় ক্রমশ বন্ধ হতে থাকে সিনেমা হলগুলো। বর্তমান পরিস্থিতিতে আধুনিক সুবিধা সম্বলিত হল নির্মাণে আগ্রহী উদ্যোক্তাকে সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো প্রতিবেদন। আপনার পাশে সিনেমা হলে
একটা সময় নতুন সিনেমার মাইকিংয়ে সরগরম থাকতো পুরো চাঁদপুর শহর। দেওয়ালে দেওয়ালে সাঁটানো থাকতো নতুন নতুন সিনেমার পোস্টার। তবে তা এখন শুধুই অতীত স্মৃতি। ভালো সিনেমার অভাবে দর্শক খরায় একে একে বন্ধ হতে থাকে সিনেমা হলগুলো। সময়ের সাথে হলের আধুনিকায়ন না করা, মানসম্মত ছবির অভাব এবং মুঠোফোনের আধিপত্য হল বন্ধের কারণ বলে মনে করছেন দর্শকরা। আগে তো সিনেমার হল মাইসা একটা চাহিদা আছিল, ছবি চাইতে যাইতো, সামাজিক ছবি খুব ভালো লাগতো, মা বাবা সহ ছবি চাইতো। ওখানে তো আর এই ছবি চাওয়ার মতো ইয়া নাই। ইয়াং জেনারেশন এরা সিনেমা হলে আইসা সময় কাটাইতো। এখন দেখা যাচ্ছে যে হাতে হাতে মোবাইল, তো সেই কারণে ওনারা ওই ঘরে বসে সেগুলি দেখে। ছবি দেখতাম, আনন্দ পাইতাম। অনেক তো এই আনন্দ পাই না, অনেক মোবাইলে টাচ মোবাইলে সবকিছু আসে। একটা সময় চাঁদপুরে হলের সংখ্যা ছিল 9টি, যার মধ্যে সদরে 3টি, হবিগঞ্জে 2টি, মতলব দক্ষিণে 2টি, ফরিদগঞ্জে 1টি ও হাইমচরে 1টি। স্মৃতিচিহ্ন হিসেবে এখনও আছে 3টি সিনেমা হলের ধ্বংসাবশেষ। এর মধ্যে একটি চাঁদপুর সদরের কোহিনুর হল, অপর 2টি মতলব উপজেলার কাজলি ও রাজমহল। বাকি 6টি সিনেমা হল ভেঙে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। একটা সময় সিনেমা হলগুলোকে কেন্দ্র করে জাঁকজমক ছিল ব্যবসা প্রতিষ্ঠান। ভিন্ন নাম থাকা সত্ত্বেও চাঁদপুরের 2টি স্থান আজও সবার কাছে পরিচিত হারিয়ে যাওয়া সিনেমা হলের নামে। এটা আগে সাহেবানী সিনেমা হল ছিল, এখানে মানুষের সাহেবানী নামে পরিচিত, সাহেবানী মোড় বইলে সব জায়গায় এটা পরিচিত। হাজি মহর্ষি রোড গেলে অনেকে চিনে না, হাজি মহর্ষি রোডটা এরিয়াটা অনেক বড়, এই জন্য কেউ যদি বলে চিত্রলেখা নামবো, চিত্রের কথা বলে চিত্রলেখা আইসা নামিয়ে দেয়। অন্যরকম এটা ইয়া ছিল, রোড ঘাট সবকিছু আলোড়ন সৃষ্টি এরিয়া ছিল। এখন বর্তমানে পজিশন ভালো না। সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে সরকারি সহায়তা না পাওয়া, মানসম্মত ছবির অভাব, প্রভাবশালীদের হস্তক্ষেপ এসব বিষয়কে দায়ী করছেন মালিকপক্ষ। সুযোগ সুবিধা পেলে পুনরায় ব্যবসা চালু করার কথা জানান এ সিনেমা হল মালিক। লাখ লাখ টাকা ইনভেস্ট করে টাকা না দিতে, কর্মচারী বেতন না দিতাম পারি ইয়া করতে, তাইলে এই ব্যবসা আমার করালে এখন পোলাপান নিলে সব মস্তান ইয়া টাইপের, যার লিগা এগুলি কন্ট্রোল করা মানে শারীরিক ফিটনেসটা হইল সবচেয়ে বেশি। সিনেমা হল নির্মাণে এগিয়ে আসতে হবে সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের, বলছেন জেলা প্রশাসক। প্রয়োজনীয় সহায়তা করার কথাও জানান তিনি। এই জেলাতে প্রায় 9টা সিনেমা হল ছিল, বর্তমানে সিনেমা হলগুলো বন্ধ আছে। কিন্তু আমি আশা করব যে এই জেলার যারা এই সংস্কৃতির সাথে যারা জড়িত ছিলেন তারা যদি উদ্যোগী হন, এই সিনেমাগুলোকে আবার চালু করতে চান, তাহলে আমরা প্রশাসন তাদেরকে যথাযথ সহায়তা করব। ভালো ছবি নির্মাণ ও সিনেমা হলের আধুনিকায়ন চলচ্চিত্রে সুদিন ফেরাতে পারে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এস.আই. রাজ, এটিএন নিউজ। বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে 2007 সালে সাড়া জাগিয়েছিল তুমুল জনপ্রিয় টিভি সিরিজ 420। দীর্ঘ বিরতির পর এবার আর 420 নয়, 840 হয়ে ফিরে আসছে সিরিজটি। মুস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছে 13 ডিসেম্বর। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন? মিল, আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোকও আমাকে ভালোবাসলো না কেন? মোস্তফা সারোয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রুপধর্মী নতুন প্রকল্পের সংলাপ এটি। অভিনয় শিল্পী নাসির উদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ। ফারুকী আগেই জানিয়েছিলেন এটি রাজনৈতিক বিদ্রুপধর্মী কাজ। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার মুক্তির পর থেকে আলোচনায় চলে আসে সবার মধ্যে। আপনি স্যার সব জায়গায় যান না, গ্রামীণে পাঠান যাতে কেউ আপনাকে মেরে ফেলতে না পারে। প্রায় 17 বছর আগে 2007 সালে মোস্তফা সারোয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক 420। এই নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন তিনি। আর 2024 সালে এসে 840 ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড বানালেন এই পরিচালক। নির্মাতার ভাষায় এটি 420-এর ডাবল আপ 840। তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে।
সম্প্রতি ফেসবুকের এক পোস্টে পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী লিখেছেন, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এখন মুক্তি পাচ্ছে সিনেমা হলে, এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে। গত শুক্রবার ট্রেইলার প্রকাশের পর এমনটাই জানান নির্মাতা। এবার এলো নতুন খবর। 13 ডিসেম্বর ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 840। পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা আছে বলে জানা যায়। রাজনীতিতে সবসময় অ্যাটাক চলে না। 840-এর প্রধান চরিত্র মেয়র ডাবলু হয়ে পর্দায় হাজির হবেন নাসিরুদ্দিন খান। ট্রেইলারে তার উপস্থিতি ও সংলাপে ছিল চমক। এই সিনেমাটি যে একটি রাজনৈতিক বিদ্রুপধর্মী কাজ তার আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। সম্প্রতি ফেসবুকে পোস্ট করে ফারুকী লিখেছেন, গত শীতে আমরা যখন এটি শুটিং করছিলাম তখন জানি না আদৌ এটি দেখানো যাবে কিনা, আর আজকে 840-এর ট্রেইলার আপনাদের সাথে শেয়ার করছি। আবেগে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। অনুগ্রহ করে ট্রেইলার দেখুন। নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও। 3 মিনিট 6 সেকেন্ডের পলিটিক্যাল এই ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পায় ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তারকাবহুল এই কন্টেন্টের ট্রেইলারে দেখা মিলেছে মার্জুক রাসেল, নাসিরুদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মম, নাজিম জয় সহ বিভিন্ন পরিচিত মুখের। 13 ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর 840 টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। তবে কবে কখন তা সময় মতো জানিয়ে দেয়া হবে। 840 সিনেমার প্রযোজনায় আসছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম, সঙ্গীত পরিচালনায় পাভেল আরিন এবং সম্পাদনায় তাহসিন মাহিম। ক্ষমতায় থাকলে সাদিয়া ন্যান্সি, 18 নিউজ, ঢাকা। আনন্দলোকের সময় হলো ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আনন্দলোকে। অনেক সিনেমা নির্মাণের মাঝ পথেই থেমে যায়, বছরের পর বছর আলোর মুখ দেখে না। তেমনি থেমে যাওয়ার 2টি সিনেমা মুক্তি পাচ্ছে এই ডিসেম্বরে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আরো নতুন কিছু সিনেমা। চলুন দর্শক, জেনে আসি সেই সব সিনেমার কথা। যতই চীন পরিচয় হোক, মানুষ সবসময় অচেনা থাকে। চরের মেহনতি মানুষের জীবন প্রকৃতির খেয়ালিপনাকে পর্দায় তুলেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। হাসানুজ্জামানের বেদনার বালুচরে গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। 6 ডিসেম্বর মুক্তি পাওয়া নয়া মানুষ সিনেমার মূল 2 চরিত্রে অভিনয় করেছেন রৌনক হাসান ও মৌসুমী হামিদ। একই দিনে প্রায় 2 বছর পর দুনিয়া সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন চিত্রনায়ক নীরব ও আনিসুর রহমান মিলন। এর আগে একই পরিচালকের ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল এও অভিনয় করেছেন আইরিন। অন্যদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর ডেঞ্জার জোন মুক্তি পেয়েছে 13 ডিসেম্বর। সায়েন্স ফিকশন হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বেলাল সানি। আজ থেকে 6 বছর আগে শেষ হয়েছিল এই সিনেমার কাজ। বাপ্পি জলি ছাড়াও ডেঞ্জার জোনে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার সহ আরও অনেকে। এবার পর্দার পালা শেষ। বড় পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্মে একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সিনেমা প্রিয় মালতী। সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 5 ডিসেম্বর বৃহস্পতিবার প্রিয় মালতী মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভেরিফাইড ফেসবুক পেজেও জানানো হয়েছে সুখবরটি। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে এই মাসেই মুক্তি পাবে সিনেমাটি।
20 ডিসেম্বর মুক্তি পাচ্ছে মধ্যবিত্ত সিনেমাটি। পরিবারের হাসি কান্না সুখ দুঃখের গল্পে নির্মিত চলচ্চিত্র মধ্যবিত্ত। ছবিটি পরিচালনা করেছেন তানভীর হাসান। এতে মাসুম আজিজ, সৌম্য চৌধুরী, বড়দা, মিঠুন সহ অনেকে অভিনয় করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই মধ্যবিত্তের ভাগ্য। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। বক্স অফিসে পুষ্পা 2 ঝড় এখনো অব্যাহত। সিনেমা মুক্তির 7 দিন পরেও গোটা ভারত জুড়ে পুষ্পার সাফল্যের তুঙ্গে রয়েছে। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত এই সিনেমাটি সপ্তাহের শেষের দিকে একে একে ভাঙছে সব রেকর্ড। সিনেমার সংলাপের মতোই সত্যি পুষ্পা 2 এখন আগুনের গোলা। এই আগুনের উত্তাপে ছারখার হয়ে যাচ্ছে একের পর এক ব্লকবাস্টার ছবি। বক্স অফিসের দৌড়ে বাহুবলী, RRR এর মতো ছবিকে পেছনে ফেলে দিয়েছে পুষ্পা 2। এমনকি হিন্দি বলয়েতে দারুণ সফলতা পেয়েছে এই সিনেমাটি। পুষ্পা মতলব ব্র্যান্ড। আল্লু অর্জুনের অ্যাকশন থ্রিলার বক্স অফিসে তার অপ্রতিরোধ্য দৌড় অব্যাহত রেখে মঙ্গলবার পর্যন্ত আয় করেছে 645 কোটি টাকারও বেশি। কলকাতার সুপারস্টার জিৎ সম্প্রতি পুষ্পা 2 দেখে তার নিজস্ব প্রতিক্রিয়া শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়, আর সেটির জবাবও দেন আল্লু, যা বাংলার মানুষের মন জয় করেছে নিমিষেই। জিৎ পুষ্পা 2 নিয়ে লেখেন, পুষ্পা 2 দেখলাম, আমি সত্যিই ছবি দেখে মুগ্ধ হয়ে গেছি। ছবিটিতে প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আল্লু অর্জুন আরও একবার প্রমাণ করে দিলেন দেশে তিনিই সেরা। আল্লু অর্জুন নিশ্চিতভাবেই তারা ক্যারিয়ারের শেষ পর্যন্ত পুষ্পা 2 এর কথা মনে রাখবেন। শুধু কি তারাই, একই কথা তো নির্মাতা সুকুমারের জন্য প্রযোজ্য। তারও এটি প্রথম ছবি যা 100 কোটি রুপি আয়ের মাইলফলক প্রথম দিনই পার করল। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকুন।